দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেলের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা আলোচনা করব বিএনপি বনাম এনসিপি। এই আলোচনাটি আমরা কেন করব? কারণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম মেরুকরণ হচ্ছে। তার মধ্যে বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা নির্বাচনের কথা বলছে, তারা রাজনীতির মাঠে তৎপর রয়েছে। পাশাপাশি বর্তমান সময়ে জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি তারা গত শুক্রবারে তাদের দল ঘোষণা করেছে এবং তাদেরও আমরা বিভিন্ন ধরনের তৎপরতা দেখছি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি, এই রাজনীতির মেরুকরণ, সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবকিছু নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। যে আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার মিতি সানজানা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। যে আমি প্রথমে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু আপনার কাছে জানতে চাই, আমরা রাজনীতির মেরুকরণের কথা বলছিলাম। বর্তমান সময় যদি আমি বাংলাদেশের রাজনীতির কথা বলি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আপনারাও নির্বাচন চান, নির্বাচনের ব্যাপারে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ। সেখানে আমরা একটা নতুন রাজনৈতিক দল দেখলাম, জাতীয় নাগরিক পার্টি। তারা নতুন করে এসেছে, তাদের এখনও নিবন্ধন হয়নি এবং তারা বলেছে যে নির্বাচন হতে আরও বেশ সময় লাগবে, কারণ তার আগে বিচারিক প্রক্রিয়া রয়েছে, সংস্কারের বিষয় রয়েছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটকে কীভাবে বিশ্লেষণ করবেন আপনি? আপনাকে ধন্যবাদ। পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে, সহ আলোচককে ধন্যবাদ। প্রকৃতপক্ষে আমরা ভয়ঙ্কর একটা দুর্ভাগ্যজনক সময় অতিক্রম করছি। 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, অগণিত মানুষের রক্তস্নাত এই বাংলাদেশ আমাদের স্বপ্নের সাথে গ্রথিত। একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি নিজেও বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের সাথে সম্পৃক্ত। দুর্ভাগ্যজনক হলেও কথা সত্যি, এই দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে আমরা যেখানে দাঁড়িয়েছি, এই জায়গাটি যে স্বপ্ন নিয়ে দেশ আমরা গঠন করেছিলাম, যে স্বপ্ন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষ আমরা এবং আমাদের ওই সময়কার অনেক আমাদের থেকেও তরুণ প্রজন্ম যারা যুদ্ধে বুকের রক্ত ঢেলে দিয়েছিল, তাদের কারোরই আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন হয়নি। কেন হয়নি? এই প্রশ্নগুলো বারবার খুঁজতে খুঁজতে আমরা এসে দাঁড়িয়েছি অতি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বৃহৎ একটি আন্দোলন এবং সে আন্দোলনের ফসল নতুন একটি সরকারে। আমি ইতিহাসের পূর্ণ ব্যাখ্যা না দিতে গিয়ে শুধু এটুকুই বলতে পারি, 5ই আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণের ধারা সৃষ্টি করেছে। এই ধারাটির সাথে যুক্ত হয়েছে আমাদের দেশের তরুণ এবং ছাত্র সমাজ। একথা নির্দ্বিধায় সত্য, বাংলাদেশ সৃষ্টির আদিকালের ইতিহাস থেকে পাকিস্তান আমলে যত রাজনৈতিক আন্দোলন হয়েছে, প্রায় সবসময় ছাত্র সমাজের আধিক্য এবং নেতৃত্বে তাদের একটা সুস্পষ্ট প্রতিষ্ঠা ছিল। কিন্তু একথা আবার বলতে হয় দুর্ভাগ্যজনকভাবে সত্য যে অতীতের রাজনীতির ফলাফল ছাত্রদের পক্ষে গেলেও তারা কখনো ওই রাজনৈতিক লাভালাভের বাদ বিচার করে ক্ষমতার সাথে সম্পর্কিত হয়নি। কিন্তু নতুন এই মেরুকরণের যাত্রাটিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা, কারণ এর আগে যেমন 1969 সালের স্বাধীনতা সংগ্রামকালীন সময়ে তৎকালীন ছাত্রলীগ এবং তাদের নেতারা, আরও অন্য ছাত্ররা যারা বাংলাদেশ সৃষ্টির আন্দোলনের মূল নায়ক ছিল বলা যায়, দেশ স্বাধীন হওয়ার পরে তারা কিন্তু সরকারের সাথে সেই অর্থে সরাসরি কোনো সম্পর্ক তাদের ছিল না। পরবর্তীকালে যখন 90-এর গণ অভ্যুত্থান হলো, 90-এর গণ অভ্যুত্থান সময় এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেখানে দেশের ছাত্র সমাজই নেতৃত্ব দিয়েছিল। এই আন্দোলনের এরশাদ পতনের পরেও বিএনপি যখন ক্ষমতা এসেছিল, তখন বিএনপির তেমন কোনো সম্পৃক্ততা ক্ষমতা আসীন হয়ে দেখা যায়নি। কিন্তু 5ই আগস্টের পরে যেমন ছাত্ররা উপদেষ্টা হয়েছে, ছাত্ররা বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন অংশে নিজেদের আধিক্য, প্রাধান্য এবং প্রতিষ্ঠা অর্জনের জন্য একটা যুদ্ধে লিপ্ত হয়েছে। ঠিক সেই ফাঁকে নতুন করে একটি রাজনৈতিক দলের ঘোষণা এসেছে। এই দলটি ঘোষিত হয়েই বেশ কিছু ভালো এবং কিছু বিতর্কিত কথাবার্তা বলেছে, যা বাংলাদেশের রাজনীতিতে অনেকের দৃষ্টিতে অশনি সংকেত। অনেকে মনে করছে হয়তো হলেও হতে পারে,
এই ভালো এবং বিতর্কিত কথা, এই আলোচনাটি নিয়ে আমি আপনার কাছে ফিরব। ব্যারিস্টার মিতি সানজানা, আপনার কাছে জানতে চাই, রাজনীতির সঙ্গে সবসময় অর্থনীতি জড়িত, রাজনীতির সঙ্গে আমাদের সমাজ ব্যবস্থা জড়িত। এই যে আমরা রাজনীতির বিভিন্ন মেরুকরণের কথা বলছিলাম, কিন্তু পাশাপাশি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে তিনি দেখছেন না তেমন কোনো পরিস্থিতির অবনতি হয়েছে, কিন্তু আমরা নাগরিক হিসেবে দেশের কি পরিলক্ষিত হচ্ছে আপনার কাছে? আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, ওভারঅল পরিস্থিতি, সেটি কিন্তু আসলে অবনতি হয়েছে। সেটি আমরা কিন্তু টাইম টু টাইম প্রতিদিনই নানান জায়গায় নানান ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। নারীর প্রতি সহিংসতার থেকে শুরু করে বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স, এই বিষয়গুলো প্রতিদিনই অলমোস্ট ঘটছে। আপনি জানেন যে ৩-৪ দিন আগে লালমাটিয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে একদল মব তারা দুজন নারীর উপরে যে ধরনের সহিংসতা তারা ইনফ্লিক্ট করেছে, সেটি একেবারে নিন্দনীয় বিষয়। অতীতেও এগুলো হয়েছে, বর্তমানেও সেটা ঘটছে, এবং আমি মনে করি যে রাজনৈতিক যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনের পথ ধরে একটা বিশাল চেঞ্জ এসেছে। এবং এই ধরনের পরিবর্তন যখন ঘটছে, ডেফিনেটলি এরকম নৈরাজ্য তৈরি হতে পারে, অ্যানার্কি তৈরি হতে পারে, এবং সেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে যারা অ্যানার্কিস্ট তারা বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা তৈরি করবেন, আর সেটি সবারই আগের থেকে জানা ছিল এবং সেটি কিন্তু ঘটছে। এবং এই বিশেষ মুহূর্তকে কাজে লাগিয়ে আপনি দেখবেন যে বাংলাদেশের আমরা যে প্রেক্ষাপটে বা এই যে সাউথ এশিয়ান এই রিজনটিতে সবসময় নারীর প্রতি মানুষের এক ধরনের বিদ্বেষ সবসময় রয়েছে, এবং যখন একটা আমি বলবো সংকটাপন্ন পরিস্থিতির উদ্ভব হয়, তখন কিন্তু সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে যারা প্যাট্রিয়ার্কির ধারক এবং বাহক তারা অবশ্যই নারীর প্রতি সহিংসতা চালান। এবং ওভারঅল যদি আইন শৃঙ্খলার কথা আমরা বলি, সেখানে আপনি দেখেন গতকালকেও গুলশানে একটি ঘটনা ঘটেছে যে একজনের বাসায় একদল লোকজন ঢুকে যাচ্ছে। তারা আজকের আলোচনাটা দুইজনই আইনজীবী আছেন, আমি একটু বিশেষভাবে জানতে চাই যে এই যে আপনি গুলশানের ঘটনাটি বললেন, কোনো মানুষের বাসায় কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য একদল মানুষ, তারা আমরা তৌহিদি জনতা বলি, ছাত্র জনতা বলি, যে কোনো নামে যে সেখানে সার্চ করতে পারে কি? কোনো প্রশ্নই আসে না। সেটি হবে ট্রেসপাস। সেটি যদি ঘটে, সেটা একজন সন্ত্রাসী দুষ্কৃতিকারী, তারা শুধুমাত্র একজনের বাড়িতে এভাবে অনধিকার চর্চা না, সেটি কমপ্লিটলি বাংলাদেশের আইনে সেটি একটি ফৌজদারি অপরাধ, সেটা একটা ভায়োলেন্স এবং ক্রিমিনাল অফেন্স, ক্লিয়ারলি সেটি একটি ফৌজদারি অপরাধ। কাজে এই ধরনের কোনো সুযোগই নেই। এবং কথায় কথায় ধরেন দুষ্কৃতিকারী কিছু লোকজন তারা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাচ্ছে, নারীর প্রতি সহিংসতা থেকে শুরু করে ডাকাতি, ছিনতাই ইত্যাদি, এবং সেটিকে আবার তারা নিজেদেরকে যদি পরিচয় দিতে চায় ছাত্র জনতা হিসেবে, মানে কোনো একটা সেটিকে ব্যবহার করার যে একটা টেন্ডেন্সি, যে ছাত্র জনতার ব্যানারে তারা নানা ধরনের দুষ্কৃতিকারী, সন্ত্রাসী। এবং আমরা জানি যে ৫ই আগস্ট পরবর্তী সময়ে মানে প্রচুর কিন্তু যারা আপনার সন্ত্রাসী অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, তো তারও কিন্তু এখানে একটা বিশাল ইম্প্যাক্ট এখানে রয়েছে। আপনি জানেন যে একটি ছোট শিশুর তাকে রেপ করা হয়েছিল বেশ কয়েক বছর আগের ঘটনা, পূজা, সেই যে ব্যক্তি আসামি তাকেও কিন্তু মানে ছেড়ে দেওয়া হয়েছে রিসেন্টলি, এই ৩-৪ দিন আগেকার ঘটনা। তো এই ধরনের ঘটনা ঘটলে যখন অপরাধীরা তারা ছাড়া পেয়ে যায়, যখন অবশ্যই তারা সমাজে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি যদি ক্রিয়েট করে, সেটি তো কোনো অবস্থাতেই ভালো হবে না। এবং এই প্রাইমারি কনসার্ন যখন অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা গ্রহণ করলেন, সেখানে কিন্তু প্রথম কাজটি বা প্রাইমারি কনসার্ন হওয়া উচিত ছিল, বা এখন পর্যন্ত যা হয়নি হওয়া উচিত, সেটি হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে কমপ্লিটলি কিভাবে কন্ট্রোল করা যায়। ডেফিনেটলি আমরা জানি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা মাঠের বাইরে বহুদিন ধরে আছে বা কোঅপারেট করছে না, তাদের সাথেও সাধারণ জনগণের যে একটি সম্পর্ক, সেটির একটি ঘাটতির জায়গা রয়েছে। কাজেই সেই জায়গাটিতে তো রয়ে গেছে একটা ভয়েড, এবং যে কোনো ক্ষেত্রে এখানে তো একটা ভয়েড ক্রিয়েট হয়, কনস্টিটিউশনাল ভয়েড তৈরি হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ভয়েড তৈরি হয়, এবং সেখানে জুডিশিয়াল ভয়েড তৈরি হয়। সো এই ভয়েড
সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট যাদের রয়েছে তারা বিভিন্ন অ্যানার্কি করছে, সেটিকে অস্থিতিশীল করে তুলছে দেশকে, এতে তো কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এবং ঘটনাগুলো ঘটছে, এটিকে আমাদেরকে কিন্তু মানতেই হবে এবং এটিকে কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়ে তারপর আসলে অ্যাকশনে যেতে হবে। তো আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। আমি সংবিধান পরিবর্তন নিয়েও আপনার সঙ্গে কথা বলবো। জনাব দীপু, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে নতুন নতুন অনেক বিষয় আমরা জানতে পারছি, নতুন রাজনৈতিক দল যারা এসেছে তাদের কাছ থেকে, বিশেষ করে সেকেন্ড রিপাবলিকের কেন দরকার? এই আমরা সাধারণ মানুষ কি সেকেন্ড রিপাবলিক দরকার আছে কিনা আমরা বুঝি কিনা, নাকি এটা সেই? দেখুন, শব্দগুলো পুরোটাই বেশ কিছু শব্দ যার আবিধানিক কিছু অর্থ ব্যাখ্যা করা প্রয়োজন। আপনি শুরুতে যে শিরোনামটি দিয়েছেন আলোচনার, বিএনপি বনাম কিংস পার্টি মানে আমরা যদি শাব্দিক অর্থে বিএনপি বনাম এনসিপি, হ্যাঁ এনসিপি, এই যে এনসিপিকে কেউ কেউ আবার কিংস পার্টি বলে ধরনের শব্দ উচ্চারণ করছে। এই কিংস পার্টি মানে কি? রাজার দল, আবিধানিক শব্দে সেটা যদি আমরা শাব্দিক করতে বলি, মানে সরকারের থেকে, সরকারের পৃষ্ঠপোষকতায়, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় যদি কোনো দল গড়ে ওঠে তারা কিংস পার্টি হিসেবে খ্যাত হয়। এরা কিংস পার্টি কিনা এটা সময়ের অবয়বে বলে দেবে, তবে তাদের আচরণ, কথাবার্তা, চালচলন, ওঠা বসা, প্রাডো গাড়ির ব্যবহার, সমাবেশে লোক হাজির করার, গাড়ির রিকুইজিশন দিয়ে আনার বিষয়টি, এগুলো সব আলোচনায় আসছে যে সরকার পৃষ্ঠপোষকতা করছে। যদি তারা কিংস পার্টি হয় বা না হয়, যাই হোক না কেন, তাদের মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছে এটি খুব অ্যালার্মিং। একটা হলো গণপরিষদ নির্বাচন, আর একটা হলো সেকেন্ড রিপাবলিক। আমার বাংলাদেশটা তো রিপাবলিকই গড়ে ওঠার সময় থেকে হয়ে উঠতে পারেনি। একটা সেকেন্ড রিপাবলিকের প্রয়োজন হলো কেন? প্রজাতন্ত্র, জনগণের ভোটে জনগণের শাসিত একটি সরকার ব্যবস্থা একটি দেশে যখন বিদ্যমান থাকে, তখন সেই সরকার ব্যবস্থাকে এবং সেই দেশকে গণপ্রজাতন্ত্রের নাম দেওয়া হয়েছে, বাংলাদেশ বলা হচ্ছে। আমরা একটা সেকেন্ডে যাচ্ছি কেন? প্রথমটা হয়েছে, আমরা ফেল করেছি, আর সেকেন্ডটায় যাওয়ার এই সিদ্ধান্তটা নিতে পারে কারা? নিতে পারে একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত কোনো সংসদ, যারা প্রতিনিধিত্ব করে জনগণের। একটা দেশের আইন কি হবে, একটা দেশের শাসন ব্যবস্থা কি হবে, তা নেওয়ার অধিকার একটি গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্রে হচ্ছে সেই দেশের জনগণের। এখন আমার দেশে এই কথাগুলো যারা বলছেন তারা কেউ কি জনগণের প্রতিনিধি? যে রাজনৈতিক দলটি নতুন হয়েছে তারা কি জনসমর্থিত রাজনৈতিক দল, যাদেরকে দেশের জনগণ নির্ধারণ করেছে একটি রাজনৈতিক দল হিসেবে জনগণের কথা বলার জন্য? নট দ্যাট। তারা কেবল ঘোষণা করেছে। তাদের নীতি আদর্শ কি এখন পর্যন্ত নির্ধারিত হয়নি এবং তা জনসমক্ষে আসেনি। অথচ ইতিমধ্যে সেটি দরকার কেন? আপনারাও তো এক সময় রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। আপনারা কি যারা বর্তমান সময়ে রাজনীতিবিদ রয়েছেন বা রাজনৈতিক দল রয়েছেন তারা সবাই ফেল করেছেন, এই জন্য নতুন আমাদের প্রশ্ন এখানেই। আমাদের প্রশ্ন, নতুন রাজনৈতিক দল অনেক সময় ইতিহাসের বাঁকে বাঁকে মোড়ে মোড়ে নতুন রাজনৈতিক দল হয়েছে, এগুলো চাহিদা থাকতে পারে। ওই আমি বললাম না একটু আগেই, রাজার দল মানে রাজা চাচ্ছেন একটা দল হোক, ক্ষমতায় যিনি আছেন তিনি মনে করছেন। এগুলো হয় কখন? যখন নির্বাচিত নির্ধারিত সময়ের জন্য কোনো সরকার ক্ষমতায় থাকে না, তার মানে অন্তর্বর্তী অথবা সামরিক শাসন অথবা সামরিক শাসনের অধীনে কোনো শাসন যখনই অল্প সময়ের জন্যে, অনির্ধারিত সময়ের জন্যে, অন্তর্বর্তী সময়ের জন্য সরকারে আসবে, তখন ওই সরকার যদি নিজের অবস্থানকে আরও বেশি প্রলম্বিত করার ইচ্ছা করতে চায়, তখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা চেষ্টা করে একটা রাজনৈতিক দল গঠন করে সেই রাজনৈতিক দলটির মাধ্যমে নিজেদের অবস্থানকে পিপুলের কাছে নিয়ে যেয়ে অথবা পিপুলকে তাদের পক্ষে নিয়ে এসে ক্ষমতায় অনেক দিন সময় থাকে। আপনার কথা একেবারে পরিষ্কার। কিন্তু বিএনপির সঙ্গে ছাত্রদের কয়েক দফা বৈঠক হয়েছে, উপদেষ্টাদেরও সায় রয়েছে। আপনারা কি ছাত্রদের সঙ্গে মিলে কোনো নতুন রাজনৈতিক দলে আপনাদের অংশ হচ্ছে? ছাত্ররা কি রাজনৈতিক দল করছে কি করছে না, এই বিষয়টি নিয়ে বিএনপির সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের একদল মহল থেকে এরকম কোনো কথা এখনো শোনা যায়নি। তাদের সাথে আলোচনা যেটা হয়েছে এটা হতেই পারে। একটা গণতান্ত্রিক দেশে আলাপ আলোচনার ক্ষেত্র যত বেশি প্রসারিত হবে, যত বেশি আলাপ আলোচনা ম্যান টু ম্যান হবে, ইন্টারাকশন ম্যান টু ম্যান হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। দেশ পরিচালিত হবে কোনভাবে, কারণ আমরা একটা সংকটকালীন সময় অতিক্রম করছি। এই সময়ে জাতীয় ঐক্য যদি সৃষ্টি করা না যায় এবং ঐক্যবদ্ধভাবে জাতি যদি, এই যে আপা যেটা বললেন একটু আগে, যে গতকাল রাতে গুলশানে যে ঘটনা ঘটেছে, আমি একজন নাগরিক হিসাবে এই ঘটনাকে কখনোই সহজভাবে মেনে নিতে পারি না। আমি নিজে ভীত হয়ে পড়ি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম হয়, দেশে আইন প্রয়োগকারী বাহিনী আছে, সংস্থা আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, আরবি আছে, তারা সকলে দেয়ার ইনফোর্সড ইন দ্য ফিল্ড, তারা যেতে পারে। কিন্তু সেখানে একটা মব হঠাৎ করে যে একজনের বাড়িতে ঢুকবে, সেখানে একটা বাচ্চা আছে, ভয় পেয়ে মারা যেতে পারতো।
নিচে তারা উঠতে আসার সময় ভয় পেয়ে মারা যেতে পারতো। এই জাতীয় ঘটনা যখনই একটা রাষ্ট্রে ঘটবে তখন রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। এই জাতীয় ঘটনাকে প্রশ্রয় দেওয়া যায় না, এবং এগুলোকে তখনই মাত্র প্রতিরোধ করা যায় যখন একটা জাতি ঐক্যবদ্ধভাবে এগোতে পারে। আমরা জানতে চাই এই জাতীয় ঐক্য সংস্কার এই আলোচনাগুলো দিয়ে আমরা কি ফল পাচ্ছি, সেই ফলটাও আমরা জানতে চাই। ব্যারিস্টার মিতিসান জানা, আপনার কাছে জানতে চাই, এই যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম, সেখানে নতুন রাজনৈতিক দল এনসিপি তারা নতুন সংবিধান চাচ্ছে বাংলাদেশের। আমরা জানি যে 1972 সালে যে সংবিধানটি হয়েছে সেটি অনেকবার সংস্কার হয়েছে এবং অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু আমাদের সংবিধানটা সমস্যাটা কোন জায়গায়? এটি কি পরিবর্তন করা বা সংস্কার করার মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে পারি না? দেখুন, সংবিধানের আপনিই বললেন যে বিষয়টি যে বারবার পরিবর্তিত হয়েছে, এবং যত দল তারা ক্ষমতায় এসেছে তারা কিন্তু নিজস্ব প্রয়োজনে সেই যে পরিবর্তনগুলো, পরিমার্জনগুলো সেগুলো এনেছে, এবং সবসময় দেখা গেছে সেটি আসলে তাদের পারপাসটা সার্ভ করেছে রাদার দেন জনগণের যে পারপাস সেটি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সংবিধানের যে সংস্কার করা বা সংবিধানের যে পরিবর্তন সেটি তো শুধুমাত্র করা সম্ভব একটি ইলেক্টেড গভর্নমেন্ট যদি থাকে এবং পার্লামেন্টের মাধ্যমে সেটি আসলে করা সম্ভব। এই যে গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে, সেটি কি নির্বাচনের আগে করা হবে না নির্বাচনের পরে করা হবে? না, সেটি কবে করা হবে আগে না পরে সে বিষয় তো গণপরিষদ নির্বাচন চাচ্ছে একটি দল, এনসিপি যাদের কথা বলছেন তারা চাচ্ছে। এখন কি করা হবে সেটি তো আসলে মানে আমরা সাধারণ জনগণ যারা নাগরিক আমাদের পক্ষে আসলে সেটি বোঝার বিষয় না। কারণ আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলো যখন তাদের বক্তব্য দেয় তারা কিন্তু সেই পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকেই দিচ্ছে, তাই না? এতদিন যারা ধরেন জনতার কাতারে ছিলেন, ছাত্রের কাতারে ছিলেন, তারা কিন্তু একটি রাজনৈতিক দল গঠনের মাধ্যমে তারা এখন একটি রাজনৈতিক দল, এবং তাদের যে বক্তব্য চাওয়া পাওয়া হবে সেটিও কিন্তু আসলে রাজনীতিকে কেন্দ্র করেই হবে। যদিও তারা বলছেন এটি অত্যন্ত একটি কনস্ট্রাকটিভ আলোচনা বা একটি ভালো দিক, যে তারা বলতে চাচ্ছেন যে তারা জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে চান, এবং তারা আসলে জনগণের মুখপাত্র হিসেবে জনগণের যে ভাষাটি সেই ভাষায় তারা কথা বলতে চান বা বলছেন, এবং তাদের যে আসলে আকাঙ্ক্ষা সেটির প্রতিফলন তারা ঘটাতে চান। তো এই ধরনের ম্যান্ডেট তো থাকেই রাজনৈতিক দলের। তো সেই হিসেবে সেটি রাজনৈতিক ভাষা হতে পারে সত্যি তাদের সদিচ্ছা, এবং এখানে যারা আসলে যুক্ত রয়েছেন দলটির সাথে তারা গণ অভ্যুত্থানের সময় বা বিপ্লব যাই বলি না কেন সেখানে তারা প্রথম সারিতে থেকে তারা ডেফিনেটলি তারা একটি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু সেই সাথে গেলে মানে এটা ভুলে গেলে চলবে না, সব রাজনৈতিক দল এবং বাংলাদেশের সব ধরনের শ্রেণী পেশার মানুষ এবং আপামর জনতা তারাও কিন্তু সেখানে আমি বলবো যে শ্রেণী এবং পেশা নির্বিশেষে সকলে সেখানে অংশগ্রহণ করেছেন। তো এখন আসলে রাজনৈতিক দলের আসলে কাজটা কি, যে জনগণের আকাঙ্ক্ষাকেই তো আসলে রিফ্লেক্ট করা, সেগুলোকেই তুলে ধরা। কিন্তু আসলে আদতে প্র্যাকটিক্যালি যখন আমরা যাই যে আমাদের ভাষাটা তো কখনো বা সাধারণ নাগরিকের ভাষা কখনো কিন্তু কোথাও সেই জন আকাঙ্ক্ষা পূরণের জন্য কি সংবিধান পরিবর্তন জরুরি কিংবা সেকেন্ড রিপাবলিক হওয়া জরুরি? আমার কাছে মনে হয় যে সেকেন্ড রিপাবলিক হওয়া সেটি জরুরি বলে আমার এটি একান্তই ব্যক্তিগত মতামত, আর সেটি আমার কাছে মনে হয় না, কখনো মনে হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, পরিবর্তন তো করা যেতে পারে। নতুন সংবিধান কি জরুরি? নতুন সংবিধানও জরুরি বলে আমি মনে করছি না। কারণ ধরেন কোনো পরিবর্তন বা পরিমার্জন সেটি যদি করা যায় সেক্ষেত্রে অবশ্যই একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সেটিকে একটা সুপারিশ রাখা গেল, রেকমেন্ডেশন রাখা গেল, এবং পরবর্তীতে কোনো ইলেক্টেড গভর্নমেন্ট এসে যদি জনগণের ফেভারে হচ্ছে এমন কোনো পরিবর্তনকে তারা যদি এন্ডোর্স না করে, তারা যদি অ্যাকনলেজ না করে, তখন তারা তো জনগণের ভোট ব্যাংক হারাবেন। কারণ জনগণের চাওয়া পাওয়াটাকে, আমাদের চাওয়া হচ্ছে যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, সেটি হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। এখন সেই ইলেকশনের মাধ্যমে যারা জনগণের কাছে পৌঁছাতে পারবেন, জন আকাঙ্ক্ষাকে যারা রিফ্লেক্ট করতে পারবেন, প্রতিফলন করবেন, জনগণের পালস যারা বুঝবেন, জনগণের ভাষা যারা বুঝবেন, ডেফিনেটলি তাদেরকেই তো জনগণ ভোটটা দিবে আলটিমেটলি। আমাদের সংস্কার কমিশনগুলো অনেকগুলো রিপোর্ট দিয়েছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন, আমাদের সংবিধানে আমাদের যে 18টি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেইগুলোই তো আমরা ইনশিওর করতে পারছি না। সেখানে আমরা নতুন নতুন সংবিধান আনলাম, নতুন নতুন সংস্কারের কাগজ আনলাম, কিন্তু সেই কাগজগুলোর গুরুত্ব কতটা হবে? সার্টেনলি মানে আমার যেটা বিদ্যমান যে অধিকারগুলো আমার রয়েছে, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেইগুলোকে তো আসলে আমাদেরকে দৃশ্যমান একটা
জায়গায় দেখতে হবে, পরিবর্তন দেখতে হবে যে কোথায় আসলে সেগুলো আসলে আদৌ কোনো বাস্তবায়ন হচ্ছে কিনা। কারণ আলটিমেটলি দেখেন যেই রাজনৈতিক দলই হোক না কেন, তাদের মূল পারপাসটা জনগণের কাছে যাওয়া। জনগণ যদি মনে করেন তারা যোগ্য, এখানে তো কারো মানে কোনো রাজনৈতিক দলেরই তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা তাদের যে ভালোবাসা দিয়ে তারা যদি জনগণের মন জয় করতে পারেন, তারা তাদের সততা দিয়ে যদি জনগণের মন জয় করতে পারেন, আলটিমেটলি দিনের শেষে তো কোনো অসুবিধা হচ্ছে না। কারোর তো কোনো ইনসিকিউর ফিল করারও কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। কোনো একটি দল তারা যদি জনগণের কাছাকাছি পৌঁছান, ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে তারা যদি জয়ী হয়ে আসেন, কোনো অসুবিধা নেই সেখানে। তো কাজেই সেখানে আসলে আমার কাছে মনে হয় যেটা, যে যদি কোনো ধরনের পজিটিভ চেঞ্জ হয়, ধরেন বর্তমান সরকার তারা চাইলে বিভিন্ন আইনগত পরিবর্তন আনতে পারেন। বিচার বিভাগ যে সংক্রান্ত যেই রিপোর্টটি এসেছে, সুপারিশগুলো এসেছে, সেগুলো অত্যন্ত সময়োপযোগী এবং চমৎকার কিছু সেখানে বিষয় রয়েছে এবং সব ঐক্যমতের ভিত্তিতেই কিন্তু সেই রেকমেন্ডেশনগুলো দেওয়া হয়েছে। তো তার যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় বা তার কিছুটা হলেও বাস্তবায়নের রাস্তা যদি এই ইন্টারিম গভর্নমেন্ট করে দেয়, ডেফিনেটলি সারা জীবন জনগণ তাদেরকে মনে রাখবে। এবং পরবর্তীতে কেউ এসে যদি সেটিকে বাতিল করে, ধরেন অর্ডিন্যান্সের মাধ্যমে আপনি একটা রিপ্রেসিভ আইন, সেটিকে আপনি বাতিল করলেন, চেঞ্জ করলেন, সেই রিপ্রেসিভ নিবর্তনমূলক ধারাগুলো আপনি বাদ দিয়ে দিলেন, এবং পরবর্তীতে একটি সরকারের সাবাস সেগুলোকে যদি এন্ডোর্স করে, আবার আইনে ঢুকায়, জনগণ বুঝে নিল, তারা দেখে নিল কে ভালো কে খারাপ। এখন তো সবার সেই বোঝার ক্ষমতাটি রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। অ্যাডভোকেট দীপু, আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে এই যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলছিলেন, এবং ঐক্যের দরকার আছে সেটি আমরা নিশ্চয়ই সবাই জানি, এবং সাথে সাথে সংস্কারের কথা বলছেন, আপনারা নির্বাচনের কথা বলছেন। এই যে আপনারা এত মিটিং করছেন, ঐক্য করছেন, জনগণ কি পাচ্ছে? দেখুন, আমাদের এই দেশটা খানিকটা বিপথে চলে গিয়েছে বলা যায় গত 17 বছরের একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী রাজনৈতিক পরিক্রমার কারণে। প্রাতিষ্ঠানিক যতগুলো বিষয় রয়ে গিয়েছে, আপনি এই বিচার বিভাগের কথা আসলো, বিচার বিভাগ বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, প্রতিটি বিষয়কে দলীয়করণ করে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে জায়গাটি থেকে এক লহমায় মুক্ত হয়ে বেরিয়ে আসা যেমন দুরূহ, তেমনি এর থেকে যদি মুক্ত হতে না পারে, তাহলে ওই জন আকাঙ্ক্ষার সাথে সম্পর্কিত যে কাজগুলি, এগুলি করাও খুব কঠিন হয়ে পড়বে। তাহলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে আপনাকে তো জনগণের পক্ষের শক্তিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো রাজনৈতিক দল না আসবে, ততক্ষণ পর্যন্ত জবাবদিহিতামূলক কোনো সরকার ব্যবস্থা পরিচালিত হবে না, এবং একটি দেশে জনগণের স্বার্থের কর্মকাণ্ড পরিচালিত হতে পারে না, হয় না। আপনার কথার ভিতর যে বিষয়গুলো এসছে তাতে এই বিষয়টা স্পষ্ট। যেমন এই গণপরিষদ নিয়ে যে বিতর্ক, গণপরিষদ আমাদের সংবিধানে এখন পর্যন্ত নেই। তাহলে সংবিধানটাকে সংশোধন করে গণপরিষদ নির্বাচনের বক্তব্যটাকে উপস্থাপন করতে হবে। সংবিধান সংশোধন তো একটি ইচ্ছার বিষয় নয়। সংস্কার প্রস্তাব আসছে, সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করা হবে। এই আলাপ আলোচনার পরে ঐক্যমতের ভিত্তি যে কথাটা বলা হয়েছে, জি, কোনো কিছু কি সংবিধান মোতাবেক চলছে দেশে? দেশে চলছে না বলে চালানোর জন্যই তো একটা প্রক্রিয়ার প্রচেষ্টা করা হচ্ছে। সংবিধান তো অচল করে দেয়া হয়েছে সংবিধানের নামেই। আপনি তো গত 15, 16, 17 বছরের শাসন ব্যবস্থাকে বলেন, এখানে নির্বাচন হয়েছে, ভোটাররা ভোট দিতে যায় নাই। সংবিধানে কি কথা বলা আছে যে ভোট দেওয়া লাগবে না, ভোটাররা নির্বাচনে নির্বাচিত হয়ে যাবে? যারা নির্বাচিত হয়েছে তারা গায়ের জোরে বলে দিয়েছে এত% ভোট এসছে, আমাদের মেনে নিতে হয়েছে, দেশ চলছে। তাহলে সংবিধান অনুযায়ী দেশ চলছে না দীর্ঘদিন ধরেই সংবিধানের আওতায় থাকার কথা বলে। এরপরে যখন 5ই আগস্টের পরে নতুন যে সরকার এসছে, এই সরকার সাংবিধানিকভাবে কিন্তু এর বৈধতা দিতে হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে, না হলেও তার এই ফরমেশনটা এইভাবে আমাদের দেশে কাজ করতে পারতো না। তাহলে বিশেষ পরিস্থিতি, তাহলে এই যে বিশেষ পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে গভর্নমেন্ট চলছে, এই গভর্নমেন্ট কতটুকু করতে পারে? এই যেমন তারা একটা উদ্যোগ গ্রহণ করেছে, কতগুলো কমিশন করে দিয়েছে, তারা সংস্কার, তারা বিচার বিভাগ, তারা আইন বিভাগ, তারা শাসন বিভাগ, বিভিন্ন ক্ষেত্রগুলিতে যে প্রস্তাবগুলি আছে, আমাদের দেশের বরেণ্য ব্যক্তিরা সেই প্রস্তাবগুলি সুসংগঠিত করে আমাদের সামনে উপস্থাপন করছেন। উপস্থাপন করছেন কাদের সামনে?
উপস্থাপন তো হয়তো জমা নিচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের যারা দায়িত্বে আছেন তারা, সরকারের যারা দায়িত্বে আছেন তারা, কিন্তু এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে গেলে জাতীয় ঐক্যমতের ভিত্তি ছাড়া কিন্তু কখনোই বাস্তবায়িত হবে না। আর জাতীয় ঐক্যমতের ভিত্তিটা কি? জনগণের নির্বাচিত প্রতিনিধিদের আহ্বানে সকল রাজনৈতিক দল, কারণ রাজনৈতিক দলই তো জনগণের রিপোর্টগুলো তো আপনাদের সামনে পেশ করছে, রাজনীতিবিদদের সামনে পেশ করছে। এটা নেওয়ার অ্যাকসেপ্ট করারই কোনো এখতিয়ার তো এখন আমাদের নেই। রাজনৈতিক দল ধরেন বাংলাদেশে শতাধিক রাজনৈতিক দল আছে, তার মধ্যে আপনি বিএনপিকে বড় দল বলতে পারেন, কিন্তু বিএনপি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব না পাবে ততক্ষণ পর্যন্ত সরকারের এই বিষয়টিকে বৈধভাবে গ্রহণ করা এবং তার ব্যাপারে কোনো ভার্ডিক্ট দেওয়ার অধিকার তো বিএনপির নেই, এটা দিতে পারবে না বিএনপি। এই জন্য তাকে ক্ষমতায় যেতে হবে, আর ক্ষমতায় যাওয়ার সাথে দেশ পরিচালনার দায়িত্বটা আসে, তখনই প্রশ্ন আসে সামনে একটি দেশ ভালোভাবে চলবে। এই যে ঐক্যমতের যে কথাটা বলেছেন, জাতীয় ঐক্যের যে কথাটা বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তার আমাদের কয়েকদিন আগে বর্ধিত সভা হয়েছে, দলের মুখ্য এবং মূল সুরটাই ছিল ঐক্য, ঐক্য এবং ঐক্য। কেন? একটি জাতিকে যে জায়গায় দাঁড়িয়েছি, আমরা ঋণ ভারে জর্জরিত, আমরা দারিদ্র্য সীমার নিচে থেকে যুদ্ধ করছি, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে ইচ্ছা করলেই আমি সব মব ঠেকাতে পারছি না, পুলিশের নীতি নৈতিকতা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, আপনি চাইলেই এই পুলিশ বাহিনী দিয়ে অনেক দুর্বৃত্তকে এখন প্রতিরোধ করতে পারবেন না, তারা নৈতিকভাবে সাহস হারিয়ে ফেলেছে। সেনাবাহিনীকে সব জায়গায় কাজে লাগাতে গেলে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে, স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে, সেটাও তখন করতে পারবেন না। তখন একটাই মাত্র অবশিষ্ট থাকে, সেটি হচ্ছে জাতীয় ঐক্য। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, আমি, আপনি, আপা, আমরা তিনজনে ঐক্যবদ্ধ, যেটা চলছে এটা চলতে দেওয়া যায় না। তাহলে আমাদের এই সুরটা যখন জনগণের কাছে যাবে, জনগণ বলবে এভাবে চলতে দেওয়া যায় না। যখনই চলতে দেওয়া যায়নি কথাটি একসাথে হবে, তখনই তো 5ই আগস্টের মতো স্বৈরাচার তার সমস্ত ক্ষমতা ত্যাগ করে পালিয়ে যাবে। এমনিও ভবিষ্যৎটা সেজন্য অপেক্ষা করছে। এজন্য আমরা চাই জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের গণতান্ত্রিক বন্দোবস্ত, যেটা রাজনীতিটাকে পরিচালিত করার জন্য, রাষ্ট্রকে পরিচালিত করার জন্য, দেশ পরিচালনার জন্য একটি রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। আর সেই বন্দোবস্তটা আনতেই পারে শুধুমাত্র জাতীয় ঐক্য। আর জাতীয় ঐক্য আনার জন্যে আমরা যারা সচেতন, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির বাইরেও যারা আছেন, সব শ্রেণী এবং পেশার মানুষকে দেশটাকে বাঁচাতে, দেশটাকে রক্ষা করতে, দেশের মানুষের কাঙ্ক্ষিত চাহিদাকে পূরণ করার জন্য ঐক্যের বিকল্প অন্য কোনো পথ এখন আর খোলা নেই। জি, অসংখ্য ধন্যবাদ। আপা, আপনার কাছে জানতে চাই, দুটি বিষয় জানতে চাই সংক্ষিপ্ত করে। প্রথম বিষয়টি হচ্ছে, শেখ হাসিনার বিচার হওয়া পর্যন্ত নির্বাচনের কথা কেউ মুখে আনবেন না, এটি সার্জিস আলম, মুখ্য সংগঠন জাতীয় নাগরিক পার্টি, তিনি বলেছেন। বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক আছে কিনা, সম্পর্কিত হতে পারে কিনা? এটি আসলে ওনারা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, এবং এই বিষয়ে আমি মনে করি রাজনীতিবিদ যারা রয়েছেন, আওয়ামী লীগের লোক বা বিএনপির যারা রয়েছেন, তারা এই বিষয়ে কথা বলবেন। আর সাধারণ নাগরিক হিসেবে এই বিষয়ে আমার আসলে কোনো ধরনের কোনো মন্তব্য নেই। কিন্তু আপনার মন্তব্য নিশ্চয়ই এই বিষয়গুলোতে আছে। আপনি নারীর সহিংসতার কথা বলছিলেন, এবং বিগত 5-6 মাসে আমি যদি হচ্ছে যে রাজনৈতিক পট পরিবর্তনের পরের সময়টাই বলি, নারীর প্রতি নানা রকম সহিংসতা হচ্ছে। সেটি যদি আমরা পথে ঘাটে বলি, মব ভায়োলেন্স হচ্ছে, শারীরিকভাবেও নারীকে লাঞ্ছিত করা হচ্ছে, এবং নানান দিক থেকে। এই বিষয়গুলো থেকে এই যে 8ই মার্চ আমরা নারী দিবস পালন করব, এখনো আমাদেরকে নারী দিবস পালন করতে হয় নারীর অধিকার রক্ষার জন্য, আপনি কি বলবেন? না, নারী দিবস পালন অবশ্যই করতে হবে, কারণ আমি মনে করি এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। কারণ এই দিনে আমরা আমাদের বিগত দিনের সব হিসাবের খাতা খুলে বসি, বিগত দিনে আমরা কি পেলাম, কি হারালাম, এবং অনাগত দিনে আসলে কি প্রক্রিয়ায় অগ্রযাত্রা যে নারীর, সেটিকে আসলে আরও সুসংহত করা যায়, এগিয়ে নেওয়া যায়। কাজে এটি আমার কাছে মনে হয় যে অবশ্যই গুরুত্বপূর্ণ, পালন করতে হবে নারী দিবস। আর দ্বিতীয় যেটা, যে সহিংসতার কথা আপনি যেটি বলেছেন, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই অ্যাকসেপ্ট করে নিতে হবে যে আমাদের এই সহিংসতা ঘটেছে, নারীর প্রতি সহিংসতা বেড়ে গিয়েছে অনেক, এবং সেটি সবসময় বাড়ে। প্যান্ডামিকের সময় আমরা দেখেছি, আমরা শ্যাডো প্যান্ডামিক বলতাম সে সময়, যে নারীরা তারা তখন নিজের ঘরে আবদ্ধ, সেখানে সে তার ক্লোজ যারা পরিবার পরিজন রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু তারা বাঁচতে পারছে না, সেখানেও তাদের উপর নানা ধরনের ভায়োলেন্সের ইনফ্লিকশন হয়েছে। তো কাজেই অবশ্যই 5ই আগস্টের পর থেকে সেটি ভয়াবহভাবে বেড়ে গিয়েছে, এবং সেটিকে একটা এমন পর্যায়ে পৌঁছেছে। এবং এটা আমি মনে করি একটা বড় কারণ হচ্ছে, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজে একটি পুরুষতন্ত্রের ধারক বাহক এই সমাজের নারী পুরুষ সকলেই, কাজেই আমরা যখনই নারীর অধিকার নিয়ে কথা বলি, নারী সহিংসতা নিয়ে কথা বলি, কখনো কখনো আমাদের কানে এরকম কথা আসে যে পুরুষদের কি অধিকার নেই, আমাদের উপর যে ধরনের সহিংসতা হয় সেইগুলোর কি হবে?
এরকম কি হবে কেন? অবশ্যই পুরুষদের অধিকার রয়েছে, আমরা এটাকে নাগরিক অধিকার বলছি। নারীর কথাটি বিশেষভাবে আলাদাভাবে এজন্যই আসছে কারণ নারীদের প্রতি সহিংসতার মাত্রা অনেক অনেক বেশি। সেটি বলার জন্য আমার কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই। এটি যারা বলছেন তারাও জানে যে নারীর অবস্থান এবং পুরুষের অবস্থান সমাজে এক নেই, সেখানে সমতার জায়গাটি নেই দেখেই আলাদা করে নারীর প্রতি সহিংসতা নিয়ে কথা বলতে হয় এবং পুরুষের প্রতি সহিংসতা নিয়ে কথা বলতে হয় না, কারণ সেটির মাত্রা অনেক অনেক কম এবং তাদেরকে তো কেউ প্রিভেন্ট করছে না, কেউ তো বাধা দেয়নি যে আপনারা কথা বলতে পারবেন না। বলেন, আপনারা কথা বলেন বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনাদের কি সমস্যা আছে, দুঃখ দুর্দশা বা দাবির কথা আপনারাও তুলে ধরুন। সেটিকে দিয়ে আসলে এটাকে অনেকটা মক করার একটি চেষ্টা বা এটিকে নিয়ে একটা ওই মকারির চেষ্টার থেকেই তারা এটি সম্ভবত বলে থাকেন। তো এই জায়গায় থেকে আমি মনে করি যে নারীর প্রতি যে সহিংসতার বিষয়টি সেটি আলাদা করে অবশ্যই এটি অ্যাড্রেস করার প্রয়োজন রয়েছে। সেটি ঘটছে, সেটিকে আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং নারী পুরুষ নির্বিশেষে সকলেই কিন্তু এই যে নারীকে হেনস্থা করার যে বিষয়টি সেটিতে তারা নারী পুরুষ সকলেই আসলে অংশ নেন। সেটি আমরা সবসময় দেখে এসেছি। যারাই পুরুষতন্ত্রের, পুরুষ তো আলাদা করে কোনো শত্রু না, মানে তারা যে বারবার এই প্রসঙ্গটি তুলেন যে পুরুষ নির্যাতন হচ্ছে, পুরুষ কিন্তু নারীর শত্রু না। বারবার এটাই বলা হচ্ছে যে প্যাট্রিয়ার্কিয়াল সিস্টেম এবং এই সিস্টেমটিকে রাষ্ট্র ধারণ করে, রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সেটিকে ধারণ করা হয়, আইন করে নারীর প্রতি সহিংসতার মানে বিভিন্ন ধরনের মানে সুযোগ সেখানে রাখা হয়। এবং আপনি দেখবেন যে এখন পর্যন্ত অনেক ধরনের আইন রয়েছে, পুরনো আইন, 150 বছরের পুরনো আইন, যেখানে নারীর ক্যারেক্টার অ্যাসিসিনেশন করা যায়, নারীকে সাধারণভাবে দুশ্চরিত্রা দেখানো গেলে সেটি নারীর ভিকটিম ব্লেমিংয়ের ব্যবস্থাই আইনের মধ্যে, সাক্ষ্য আইন যে রয়েছে এভিডেন্স অ্যাক্ট, সেটার 55 ধারা, বহু আগের থেকে এটা কিন্তু রিপিল করার কথা বলে আসা হলেও সেই আইনের মধ্যেই তো আপনি রাখছেন, সেই আইনের মধ্যেই রয়েছে অধিকার বিষয়ক অনেক আইন। আজকে আপনি ভূমি আইনে যদি দেখেন, ভূমি নীতিমালায় যদি দেখেন যে আপনার শুধুমাত্র সক্ষম পুরুষ হলেই একজন ভূমিহীন নারী, তার যদি সক্ষম পুত্র সন্তান থাকে তাহলে তিনি সরকারের থেকে খাস জমি পেতে পারেন। তো বাংলাদেশের সংবিধানে যেখানে সম অধিকারের কথা বলা হচ্ছে, বলছে যে নারী পুরুষ সকলেই সমান আইনের চোখে, সকলের সমান অধিকার রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক সর্বত্র, তো সেখানে কিভাবে আমি এরকম একটা বৈষম্যমূলক আইন থাকে যেখানে আমাকে একজন ভূমিহীন নারী, আমি রাষ্ট্রের একটি যে সুবিধা খাস জমির মালিকানা, খাস জমি আমাকে পেতে গেলে 5% করে পায় ভূমিহীনরা, সেখানে আমাকে একজন সক্ষম পুত্র সন্তান থাকতে হবে। একজন নারী, তিনি যদি স্বামী না থাকে তার, তিনি যদি বিডো হন তাহলে তিনি সেটি পাবেন না। তো এটা তো একটা চরম বৈষম্যমূলক একটি আইন। এটি জাস্ট আমি একটি উদাহরণ দিচ্ছি। তো এরকম আইনে, রাষ্ট্রীয় ব্যবস্থায় বিভিন্ন জায়গায় নারীকে আসলে নির্যাতনের জন্য, প্রবঞ্চনার জন্য নানান ধরনের বিধান রাখা হয়েছে। পুরুষতন্ত্রকে রাষ্ট্রই সেটিকে লালিত পালিত করে এবং সেখানে আমি শুধু পুরুষদেরকে বলছি না, নারী পুরুষ সকলে মিলেই সেটিকে আসলে প্রতিনিয়ত লালন পালন করে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আলোচনাটি শুরু করেছিলাম বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদেরকে নিয়ে। এই আলোচনাটি এখান থেকে শুরু করার কারণ হচ্ছে বর্তমানে এই দুটি রাজনৈতিক দল নিয়ে আমরা আলোচনা বেশি দেখছি, রাজনৈতিক মাঠে তাদের তৎপরতাও বেশি। পাশাপাশি আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম এবং আমরা সাধারণ জনগণ যেটা বুঝি, আমরা বুঝি দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হতে হবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ হতে হবে, যে ধরনের মব ভায়োলেন্স হচ্ছে সেইগুলো বাংলাদেশে হবে না, এবং পাশাপাশি যে ভোটাধিকারের কথা আমরা বলছি সেই ভোটাধিকার প্রয়োগ করতে চায় জনগণ এবং সেটির জন্য তারা অপেক্ষা করছে কবে বাংলাদেশের নির্বাচন হবে, সেটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় পর্যায়ের নির্বাচন। এই সবগুলোই আমরা জনগণরা চাই। আমরা রাজনীতির এত কঠিন শব্দগুলো বুঝি না, আমরা সেকেন্ড রিপাবলিক বুঝি না, কিংবা আমরা গণপরিষদ ভোটের চেয়েও আমাদের কাছে এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। আমরা সরকারের কাছে সবসময় সেগুলোর জন্য আহ্বান করি এবং প্রত্যাশা করি একটা সুন্দর বাংলাদেশে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।